প্রিয় বন্ধুরা, আমি হাসান আবিদুর রেজা জুয়েল বলছি। আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ইভেন্টসের টুকিটাকি জানাবার জন্যে। আশা করি আমি আগে যেই বক্তব্যগুলো উপস্থাপন করেছিলাম সেগুলো আপনারা দেখেছেন এবং আপনাদের কাজে লাগছে। এই কথাবার্তাগুলো আমরা বলি মূলত আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে যে নতুন বন্ধুরা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য। আমরা আজকে কথা বলবো প্রিপেয়ার এ প্ল্যান অ্যান্ড প্রপোজাল। অর্থাৎ আপনি ক্লায়েন্টের কাছ থেকে ব্রিফ পেয়েছেন, এখন আপনি জানেন যে এখন টাকা পয়সার কথাটা আসবে, আপনাকে যে ক্লায়েন্টের সাথে বসতে হবে, বসে তাদেরকে কনভিন্স করতে হবে যে আপনার প্রস্তাবটি তিনি গ্রহণ করবেন এবং ইভেন্টের কাজটি আপনাকে দেবেন। সেই পর্যায়ে এসে আপনাকে একটা প্রথমে প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং করে তারপরেই বাজেট করতে হবে, তারপর আপনি একটা প্রপোজাল তৈরি করতে পারবেন, যেটা নিয়ে আপনি ক্লায়েন্টের কাছে আবার যাবেন যে স্যার, ভাই, হোয়াট এভার, দিস ইজ মাই প্রপোজাল, এইভাবে এই জিনিসটা আমি করতে চাই এবং এইটার কারণে এত টাকা লাগবে, এই কারণে এই আউটকাম হবে। এখন এই প্ল্যান করতে বসে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেই জায়গাটায় আলোকপাত করব, কারণ আপনি তো প্রস্তাবটা সেই প্রেক্ষিতে আপনি নির্মাণ করবেন। খুব সবচেয়ে বড় প্রশ্ন নিজেকে করতে হবে যে হাউ ফিজিবল ইজ ইউর ইভেন্ট। আমার যে ইভেন্টটা আসলে কতখানি ফিজিবল। মনে করেন আমি যদি কালকে আপনাকে ডেকে বলি যে আমি তো এখানে একটা ম্যাডোনার কনসার্ট করতে চাই 3 মাসের মধ্যে, আপনি লাফালাফি করে বের হয়ে গেলেন, বাজেট একটা দিয়ে দিলেন, এটা কিন্তু হবে না আসলে। কারণ ম্যাডোনার মতো একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটিকে, এরকম টপ নচ সেলিব্রিটিকে যোগাযোগ করে তার ডেট নিতেই আপনার 6 মাস চলে যাবে। তারপরে উনি যেই লটবহন নিয়ে আসবেন, যে দলবল নিয়ে আসবেন, যেই তার জন্য যে লজিস্টিক্স লাগবে সেটা জোগাড় করা সম্ভব কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন আপনি 1 বছর পরেই আমি করতে চাই, কিন্তু এইটা আদৌ ফিজিবল কিনা। আমরা যদি 100 কোটি টাকা খরচ করে ম্যাডোনাকে আনি, এক্স্যাক্টলি এটাই ফিগার নয়, আমাকে কোট করবেন না যে ম্যাডোনা 100 কোটি টাকা হলে ম্যাডোনা পাওয়া যাবে ঢাকায়, তা বলছি না, বাট ফিগারটা এতে কম, খুব কমও হবে না। সেরকম একটা ইভেন্ট আপনি ঢাকায় করবেন, ঢাকায় অত বড় ভেন্যু কি যে আপনি যেখানে এত লোককে জায়গা দেবেন, টাকাটা কীভাবে উঠবে। সো অনেক সময় আমাদের অনেক ক্লায়েন্ট কিন্তু এরকম হয় যে উনি স্বপ্ন দেখেন আমি এরকম একটা জিনিস করব, তারপরে আমরা আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির অনেকে সেটাতে ইনভলভ হয়ে পড়ে খামাখা সময় ব্যয় করেন, অনেক কিছু করতে থাকেন, পরবর্তীতে কাজটি হয় না। So it is very important to ask yourself before committing anything যে আসলে কি এরকম একটি ইভেন্ট ম্যানেজ বা এরকম একটি ইভেন্ট ঘটা সম্ভব কিনা, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিজেকে জিজ্ঞেস করবেন। এর বাইরে খুব আমার ধারণা এটা আপনারা বিভিন্ন সময় শুনেছেন যে উই হ্যাভ 5W, অর্থাৎ হোয়াই, কেন, কি জন্য করবো এটা, কি কারণে, কি জন্য করবো, মানে হচ্ছে আপনি করবেন ব্যবসার জন্য, আপনার ক্লায়েন্ট কেন করতে চাচ্ছে, কেন করব, হোয়াট, কি করব, হু, কাকে নিয়ে করব, কারা করবে, হোয়েন, কখন করব, ওয়্যার, কোথায় করব, কিভাবে করব। তো এই জিনিসগুলো যত আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, যত আপনি নোট ডাউন করবেন, যত আপনি এটি নিয়ে ভাববেন, তত কিন্তু আপনার পুরো বিষয়টি আপনার সামনে পরিষ্কার হবে। ছোটোখাটো ইভেন্ট ম্যানেজমেন্ট যেটুকু করেছি কাজ করতে করতে এখন আমি ভিজুয়ালাইজ করতে পারি। আমাকে যখন আমি একজন ক্লায়েন্ট থেকে বের হই, ক্লায়েন্টের ব্রিফ নিয়ে যখন বের হই, ওনারা যখন বলেন যে আমরা তো এরকম একটা জিনিস করতে চাচ্ছি, তো ব্রিফ উনি কী চেয়েছেন সেটা তো বুঝলাম, তার সাথে আমার অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স, আমার প্ল্যানিংয়ের যেটুকু ক্যাপাসিটি সে যোগ করে আমি কিন্তু ফিরতে ফিরতে গাড়িতে আমি ওই ইভেন্টটাকে দেখতে পাই যে আচ্ছা এটা ওরকম জায়গায় হবে, সন্ধ্যার সময় তাহলে এরকম হবে, তারপর এখানে এই লাইটটা জ্বলবে, তারপর অমুক আর্টিস্ট আসবে বা এরকম কেউ একজন আসবে, সে উপস্থাপনা করবে। সো আই ক্যান সি দ্য হোল ইভেন্ট। এই ক্ষমতাটি আস্তে আস্তে আপনার অর্জন করতে হবে এবং আপনি একসময় পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ, কঠিন কিছু নয় যে আপনি পারবেন না। এটা যত দ্রুত পারবেন, আপনি ভিজুয়ালাইজ করতে পারবেন, ইমাজিন করতে পারবেন, স্বপ্ন দেখতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি পরিষ্কার হয়ে যাবেন যে তাহলে বাধাগুলো কোথায়, কাজটা কতখানি জটিল, কত টাকা লাগবে, কি বাজেট লাগবে, সেগুলো। সো আমি ধরে নিচ্ছি যে আপনি অলরেডি তো প্রসেস শুরু করেছেন, একটি ব্রিফ পেয়েছেন, এখন প্ল্যান এবং প্রপোজাল তৈরি করবেন। সো সেইগুলোর ক্ষেত্রে যে জিনিসগুলো বললাম, যে এই জিনিসগুলোর পাশাপাশি আরও একটা খুব ভালো হবে নিজেকে যদি আপনি এইভাবে আবার প্রশ্ন করেন যে হোয়াট ইজ দ্য এইম অফ ইয়োর ইভেন্ট, মানে যে ইভেন্টটা করবো এটার এইমটা কী, লক্ষ্যটা কী। এই ইভেন্টের লক্ষ্য হচ্ছে একটা কনসার্ট হবে আর্মি স্টেডিয়ামে, যেটা দিয়ে আমরা তরুণদের জানতে চাই মাদককে না বলো, মাদক দ্রব্য গ্রহণ করা ভালো নয়। তো এরকম একটা এইম খুঁজে পেতে হবে। হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট, কাকে আমরা অ্যাট্রাক্ট করতে চাই। এই কথাগুলো অনেকটা রিপিট মনে হবে আপনাদের, কারণ এই কথাগুলো আমি অন্য অন্য আলোচনায় বলেছি একই পয়েন্ট, কিন্তু এখানে এসে যখন আপনি আবার প্ল্যানটি এবং প্রপোজালটি তৈরি করবেন তখন এই জিনিসগুলো আরেকবার ঝালাই করতে হবে। সেই কারণে কথাগুলো আবার বলছি যে ইভেন্টের এইমটা খুঁজে বের করতে হবে, আপনি কাকে অ্যাট্রাক্ট করতে চান,
কে এই ইভেন্টের প্রেক্ষিতে মুভড হবে বা সচেতনতা তৈরি হবে, কে কার জানা দরকার সেটা জানতে হবে। আপনার কি যথেষ্ট টাকা আছে? অর্থাৎ আপনি যে স্বপ্ন দেখছেন, আপনি যে এখন প্রপোজালে লিখবেন, আপনি যে প্ল্যানিংয়ে বলবেন যে আমি এইখানে 5,000 লোকের একটা গ্যাদারিং করব যারা সবাই মাদককে না বলুন টি শার্ট পরে পরে থাকবে, তার মানে তাহলে জানতে হবে এই যে 5,000 ছেলে মেয়েদেরকে আমি আনবো বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট থেকে, ওদের আসতে তো একটা খরচ আছে, ওরা আসলে ওদের থাকা খাওয়ার ব্যাপার আছে, যদি ঢাকার থেকেও আসে তাহলেও একটা পকেট খরচার ব্যাপার আছে, ওদেরকে টি শার্ট দিতে হবে একটা, তাহলে আমার ক্লায়েন্টের কি এত টাকা আছে এরকম জিনিস করার জন্য? সেই কারণে জানতে হবে যে যথেষ্ট টাকা আছে কিনা, বা এত বাজেট উনি অ্যাকসেপ্ট করবেন কিনা, উনি খরচ করতে রাজি আছেন কিনা। ডু ইউ হ্যাভ এনাফ ম্যান পাওয়ার? আপনি বললেন আমি ইস্তিমা ম্যানেজ করবো এবার থেকে, ধরেন কোনো কারণে ইস্তিমা ইভেন্ট ম্যানেজমেন্ট করতে হলো, আপনার কি যথেষ্ট লোকবল আছে? অথবা আপনি লোকবল হায়ার করবেন, আপনার কি সেই কানেক্টিভিটি আছে? আপনি কি এরকম কেপেবল? ধরেন এই আমাদের ইস্তেমা ম্যানেজ করার জন্য 4,000 লোক দরকার হয়, তো 4,000 লোককে মোবিলাইজ করা, জোগাড় করা, কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি কি আপনার আছে? বা আপনার একটা ইভেন্টে 50 জন লাগবে, সেই 50 জন ম্যানেজ করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা সোর্স আপনার আছে কিনা সেটি জানতে হবে আপনার। যদি না জানেন তাহলে আপনি ভুল ইভেন্ট নিয়ে ফেললে পরে সব কিছু কিন্তু গোলমাল পাকিয়ে যাবে এবং আপনি যে জিনিসটি ডেলিভার করা দরকার সেটা ডেলিভার করতে পারবেন না। হোয়াট ডাজ দ্য ইভলিউশন অফ লাস্ট ইয়ার্স ইভেন্ট টেল ইউ? আমি পরবর্তী আলোচনায় বিষয়টি আরও বিস্তারিত করে বলবো। ভালো ইভেন্ট ম্যানেজার কিন্তু সবসময় এর আগে যে ইভেন্টটি সে করেছে সেটা একটা ইভলিউশন করে, অর্থাৎ আমি কি করলাম, আমরা কি করলাম সবাই মিলে, আমরা কতখানি ভুল করলাম, কতখানি ভালো করলাম। পরপর যেই ধরনের ইভেন্ট, কথার কথা ধরেন আপনি ওয়েডিং ম্যানেজমেন্ট করেন, এখন আপনার ক্যারিয়ারের ম্যানেজমেন্ট ক্যারিয়ারের যখন 10 নম্বর বিয়ে চলবে, সেই 10 নম্বর বিয়ের অনুষ্ঠানের দিন যদি আপনি 1 নম্বর বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে যে যে ভুলগুলো করেছিলেন সেগুলো যদি চলতে থাকে, তার মানে আপনি কিছু শেখেননি আপনার ভুল থেকে। কেন শেখেননি? কারণ আপনি ভুলের হিসাব রাখেননি। এ কারণে ছোট হোক বড় হোক সমস্ত ইভেন্ট হয়ে যাওয়ার পরের দিন আপনি আপনার সহকর্মীদের নিয়ে বসবেন, বসে ইভ্যালুয়েট করবেন বিষয়টা। আচ্ছা বলো তো, আমাদের ক্লায়েন্ট কি কোন জায়গায় খুশি ছিল, কোথায় অখুশি ছিল, কোন জিনিসটা তারা পছন্দ করেনি, কেন সাউন্ডে প্রবলেম হয়েছিল, আচ্ছা লাইটের লোকরা কি ডিস্টার্ব, কি ঝামেলা হয়েছিল। যেমন ধরেন আমি যে ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি এমন একটা ইভেন্টে কাজ করছেন যেখানে প্রধানমন্ত্রী আসবেন বা রাষ্ট্রপতি আসবেন, আপনার আন্ডারে 200 লোক কাজ করছে, আপনি এসবির ক্লিয়ারেন্স নেননি, স্পেশাল ব্রাঞ্চের ক্লিয়ারেন্স নেননি, একটি লোকও কিন্তু ভেনুতে ঢুকতে পারবে না। আপনি কল্পনা করতে পারেন প্রধানমন্ত্রী আসতে আর আধা ঘন্টা বাকি, 1 ঘন্টা বাকি, হঠাৎ করে সিকিউরিটি লোক এসে সব সুইপিং করার সময় বললো সবাই বের হয়ে যান, তারপর যখন ঢুকছেন আপনারা আর ঢুকতে পারছেন না বিকজ আপনাদের এই পাসটি নেই। তো এইরকম অনেক ডিজাস্টার ঘটতে পারে। এই কারণে প্রত্যেকটি ইভেন্টের পরে যদি ভালো মন্দের একটা হিসাব রাখা হয়, নোট রাখা হয়, অফিসিয়ালিটি রাখা হয়, তাহলে আপনি এবং আপনার কলিগরা এমন কিছু জিনিস শিখবেন যেটা পরবর্তী সময় আপনার অভিজ্ঞতাটি কাজে লাগবে, এবং ওই অভিজ্ঞতা কাজে লেগে লেগেই কিন্তু একটা সময় আপনি একজন অভিজ্ঞ ইভেন্ট ম্যানেজার হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারবেন, এবং তখন আপনার ওই তালিকা, আপনার ওই এক্সপেরিয়েন্স, আপনার মাথায় যে জিনিসটা আছে সেটা আপনাকে হেল্প করবে টু হ্যাভ এ ভেরি স্মুথ একটা রানিং অপারেশনের জন্য আপনাকে হেল্প করবে। উইল দ্য কমিউনিটি সাপোর্ট ইউর ইভেন্ট? এটার মানে হচ্ছে, আমার স্পষ্টতই মনে আছে আমরা একবার, আমি একটা টেলিভিশন স্টেশনে কাজ করতাম, সেখান থেকে আমরা বাংলাদেশের একজন খুবই সফল গায়িকা, আমাদের লোকসঙ্গীতের অন্যতম প্রধান গায়িকা মমতাজ, তাকে সবাই চেনেন, মমতাজের গ্রামের বাড়িতে আমরা একটা অনুষ্ঠান করব চৈত্র সংক্রান্তির, সম্ভবত পহেলা বৈশাখ আগের রাতে। মানে উনি ওনার বাড়ির সামনে একটা বট গাছ আছে, সেইখানে উনি গান করবেন এবং গ্রামের মানুষ সেটি ভিড় করে শুনবে এবং 21 টেলিভিশন সেটি অন এয়ার করবে। I was the producer and even organizer of the show. এবং এইরকম জিনিস ওই গ্রামে তখনও এর আগে কখনো ঘটেনি। এবং আপনার নিশ্চয়ই মনে আছে 21 টেলিভিশনের দর্শকের কি জনপ্রিয়তা ছিল, কি তুঙ্গে ছিল সেটি। আমরা যখন কাজ করতে গেলাম আমরা দেখলাম যে ওই গ্রামের আশেপাশের যারা যুব সমাজ যারা, তাদের মধ্যে কয়েকটা ভাগ আছে রাজনৈতিক কারণে। এটা ওনাদের নিজস্ব সমস্যা। তো আমার প্রবলেম হয়ে গেল আমি কোন দলটিকে সাথে, কারণ আমাকে লোকাল সাপোর্ট লাগবে। তো আপনি একটা গ্রামে 10 দিন প্রি ওয়ার্ক করবেন, তারপর এত বড় একটা অনুষ্ঠান করবেন, প্যান্ডেল করবেন, সিকিউরিটি আছে, খাওয়া আছে, শিল্পী যাবে, ইলেকট্রিসিটি লাগবে, এত কিছু যে করবেন, স্থানীয় কোনো লোক আপনাকে চেনে না, জানে না বা সাহায্য করছে না, তো হয় না।
আমি প্রবলেমে পড়ে গেলাম যে তিনটা যে গ্রুপ, অমুক ভাইয়ের গ্রুপ, অমুক দলের গ্রুপ, অমুক দলের গ্রুপ, আমি একজনকে নিলে বাকি দুজন রাগ করে, একে নিলে এ আসতে চায় না, এদেরকে একসাথে বসাতে চাইলে একসাথে বসে না। এটা আই হ্যাড টু ম্যানেজ, আমাকে ম্যানেজ করতে হয়েছে। সেই গল্প না হয় আপনাকে নাই বললাম, কিন্তু আমি বলছি যে এরকম যখনই আপনি আপনার গণ্ডির বাইরে যে একটা ঢাকা একটা হল ভাড়া করে করবেন, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আপনি মানিকগঞ্জে যে একটি ইভেন্ট করবেন, আপনি যশোরে যে একটি ইভেন্ট করবেন, আপনি বেনাপোলে একটা ইভেন্ট করবেন, আপনি বাংলাদেশের 80টা জায়গায় কনসার্ট করবেন, এই লোকাল অথরিটি, লোকাল পিপল, লোকাল কমিউনিটি সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু কাজটা আপনি নামাতে পারবেন না। আপনি ঢাকা থেকে 500 লোক নিয়ে গেলেও পারবেন না। তাহলে কি করতে হবে? পরিস্থিতি পরিবেশ বুঝে এমন একটা স্ট্র্যাটেজি বের করতে হবে, এমন একটা কমিউনিটি গড়ে তুলতে হবে যাদের মাধ্যমে আপনি কাজটা তাড়াতাড়ি নেমে যায়। এখন আমরা যারা অনেকদিন ধরে কাজ করছি, আমাদের সুবিধা কি, আমাদের প্রত্যেক জেলা শহরে থানার লেভেলে, অনেক থানা লেভেলে আমাদের এখন বন্ধু বান্ধব তৈরি হয়েছে। আমরা প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ। এবং এখানে না একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, কথার কথা, আপনি রাজশাহীতে একটা ইভেন্ট করবেন যেখানে আপনি রাজশাহী শহরের গণ্যমান্য লোকদেরকে ডাকতে চান। রাজশাহী শহরের গণ্যমান্য লোকরা সবার তো আপনার নাম জানার কথা না। তাহলে কি হতে পারে? আমি জাস্ট আপনাকে একটা টোটকা বুদ্ধি দিচ্ছি। কি হতে পারে? আপনি যদি একজন বন্ধু খুঁজে বের করতে পারেন লোকাল প্রেস ক্লাবে, লোকাল সাংবাদিকদের কাছে একটা তালিকা থাকতে পারে, বা সেই সাংবাদিক কিন্তু আপনাকে ডিসি অফিস থেকে, লোকাল ডিসি কমিশন অফিস একটা কিন্তু শহরের গণ্যমান্য ব্যক্তিদের তালিকা থাকে, কারণ ওনারা বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেন, সেই তালিকাটা জোগাড় করা সম্ভব হতে পারে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠকরা আপনাকে সাহায্য করতে পারেন, কারণ তারা আপনার চেয়ে শহরটাও বেশি চেনেন, তারা ক্রিয়েটিভিটিটাও বোঝেন, তারা আপনার প্রোগ্রামের গুরুত্বও বুঝবেন এবং আপনাকে। এবং এইটা কখনোই আবার সবসময় ফ্রি আশা করবেন না। এই জন্য করবেন না, বিকজ ইউ আর ডুইং এ বিজনেস, ইউ আর আর্নিং মানি আউট অফ ইট। আর সেখানে আপনি আশা করবেন যে রাজশাহীর একজন সাংস্কৃতিক সংগঠক 15 দিন আপনার জন্য পরিশ্রম করবে, কিন্তু তার পকেট থেকে রিক্সা ভাড়া দেবে, সে পকেট থেকে চা খাবে, পকেট থেকে আপনাকেও খাওয়াবে। এটা তো হয় না। এই লজিক্যাল একটা সিকোয়েন্স তৈরি করতে হবে যে আমি স্থানীয় জ্ঞানের জন্য স্থানীয় মানুষকে ব্যবহার করব যারা এই ব্যাপারটি বুঝতে পারেন, কিন্তু তাদেরও যেন সম্মানী একটা রেমুনারেশনটা প্রপারলি দেওয়া হয়। এইটা যদি আপনি প্রথম থেকেই প্র্যাকটিস করতে পারেন, তাহলে একটা সময় দেখবেন যে কাজ করতে করতে সারা বাংলাদেশে, এমনকি বিদেশেও আপনার একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। সিরিজ অফ গুড ফ্রেন্ডস ইউ হ্যাভ, যারা আপনাকে, এবং তারা কিন্তু জানে যে যখনই জুয়েল ফোন করে কাজের জন্য, জুয়েল আমাদের সাথে মিসজাস্টিস করে না, আমাদের পকেট থেকে টাকা খরচ করতে হয় না, জুয়েল সম্মান দেয়, জুয়েল আমাদের খরচটা দেয়, জুয়েল আমাদেরকে আবার অনেক সময় রিকগনাইজও করতে হয়, মঞ্চে উঠে বলতে হয় যে আমি ধন্যবাদ দিতে চাই অমুক 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 আমাকে এই কাজে সাহায্য করেছেন। এই বিষয়গুলো প্রথম দিন থেকে যদি আপনি ঠিক মতো করেন, তাহলে ওইরকম একটা গ্রুপ অফ ফ্রেন্ডস দাঁড়িয়ে যাবে যারা আপনাকে সারা জীবন তাদের সহযোগিতা দিয়ে যাবে। সেই কারণে বললাম যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো আপনি যেই কমিউনিটিতে যে কাজ করবেন তাদের সাপোর্ট পাওয়া যাচ্ছে কিনা। অনেক সময় এটা তো বললাম যে প্রফেশনাল সাপোর্ট, অনেক সময় হচ্ছে যে আপনি সাধারণ মানুষের অংশগ্রহণ দরকার, টাকা পয়সা দরকার নেই। আপনি একটা কৃষকদের সম্মেলন করবেন, কৃষকরা কেউ আসলো না, সেটাও কিন্তু একটা কমিউনিটি সাপোর্টের পার্ট। সেটা কি করলে কৃষকরা আসবেন, যাদের জন্য প্রোগ্রাম করা হচ্ছে তারা কি করলে আসবেন। আমি জেলেদের সচেতনতার জন্য পদ্মার পাড়ে একটা কনসার্ট করে বলবো ইলিশ মাছ বাচ্চা অবস্থায় ধরবেন না, জেলেরা কেউ জানলোই না, আসলোই না। তাহলে কাকে ধরলে জেলেরা জানবে? নিশ্চয়ই ওনাদের জেলেদের একটা ওখানে আছে, সমিতি আছে, সেটা একটা হতে পারে, স্থানীয় প্রশাসন হতে পারে, মাছের ব্যবসায়ীরা হতে পারে। এই বিষয়গুলো আগে ভাগে আপনাকে জানতে হবে, না হলে কমিউনিটির সাপোর্ট এবং প্রেজেন্স যদি না থাকে, তাহলে আপনি যদি কখনো বড় ইভেন্ট করেন সেটা সাকসেসফুল হবে না। আরেকটা জিনিস হচ্ছে নলেজ, অন্য মানুষের করা কাজ থেকে জ্ঞানটাকে বা ওটার আউটপুটটাকে বের করে নেয়। অর্থাৎ এরকম সিমিলার ইভেন্ট আগে আশেপাশে কে করেছে, তাদের ওখানে কী ঘটেছিল, কী সমস্যা হয়েছিল। যেমন ধরেন সম্প্রতি খুব খারাপ একটি জিনিস ঘটেছে। খুবই জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মারা গেছেন, যার অসংখ্য গুণগ্রাহী ছিল। তার যেই কুলখানির আয়োজন করা হয়েছে সেখানে পা পিষ্ট হয়ে মানুষের চাপে মানুষ মারা গেছে। এখন দেখেন মানে কি একটা জিনিস, মানুষ ভালোবাসার জন্য ওখানে আসলো, কিসে পরিণত হয়ে গেল। এই গল্পটি কিন্তু নতুন নয় বাংলাদেশে আপনার এই যে বিতরণ করা হয়, জাকাত বিতরণ করা হয়, জাকাতের ওখানে পৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে, সেই গল্প আছে। এইরকম জিনিস জানার পরেও যারা অর্গানাইজ করছিলেন তারা কিন্তু এই জ্ঞানটি নেননি যে কী করলে এই যে এত মানুষের ঢল নামবে, তাহলে বিশেষ করে শিশুদের, মহিলাদের, বয়স্ক লোকদের সমস্যা হবে না। এটা যেমন একটা শিক্ষা তাদের নেওয়া উচিত ছিল। এবং চট্টগ্রামের ঘটনা, এই যে দুটো ঘটনা বললাম, চট্টগ্রামে অনেক ঘটনা ঘটেছে যেখানে জাকাত নিতে যে মানুষ মারা গেছে। আমার মনে আছে, আমি ছোটোবেলা থেকে বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। রিসেন্টলি যেটা বললাম সেটিও চট্টগ্রামের ঘটনা।
তো চট্টগ্রামে যারা আয়োজক ছিলেন তারা এই জ্ঞানটি নিলেন না, এই না নিয়ে তারা ভুলটি করলেন। তারা যদি ওইটা মনে রাখতেন এবং তাহলে কিন্তু হয়তো এরকম দুর্ঘটনা এড়ানো যেত। সো আশেপাশে এরকম ইভেন্ট কবে ঘটেছে, কারা করলো, তারা কি করে করলো, তাদের কি ভুল ছিল, তাদের কি ঠিক ছিল, কোন জিনিসটা ওদের সবচেয়ে ভালো ছিল, এই শিক্ষা নেওয়াতে কোনো ভুল নেই। এটা আপনি নিতে হবে, জানতে হবে। দরকার হলে আপনি যেহেতু একই ইন্ডাস্ট্রি, ইউ ক্যান অলওয়েজ কল হিম, ইউ ক্যান অলওয়েজ গো দেয়ার, যে জুয়েল ভাই আপনারা তো ইভেন্টটা করেছিলেন রাজশাহীতে, আমরা একটা করতে যাচ্ছি, আমাকে একটু বলেন না ভাই কি কি সমস্যা, বা রাজশাহী শহরে এটা কিভাবে হয়। এমনকি এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনি যদি আগে একবার চলে যাওয়া মনে করেন, দরকার বোধ করেন, ইউ শুড গো। বিকজ আপনার এখন যেতে আসতে 5,000 টাকা খরচ হবে, এটা হয়তো আপনাকে 5 লাখ টাকা থেকে বাঁচাবে। এটাই খুব গুরুত্বপূর্ণ যে অন্যের অভিজ্ঞতাও দেখে নেওয়া এবং শেয়ার করা। বন্ধুরা, আমরা গত কিছুক্ষণ ধরে আলাপ করছিলাম যে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রিপেয়ার এ প্ল্যান অ্যান্ড প্রপোজাল। আপনি একটা প্ল্যান করবেন, সেটা সূত্র ধরে আপনি আপনার ক্লায়েন্টকে প্রস্তাব করতে যাবেন। সেটা তো কিছু এটার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আলাপ করলাম, আজকে আর দীর্ঘায়িত করব না, আজকে এখানে থামছি। কিন্তু এই আলোচনা চলতে থাকবে, পরবর্তী এপিসোডে এইটার বাকি অংশগুলো নিয়ে কথা বলবো। আশা করি সেটির সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন।